নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি অপরূপা আপনাদের সাথে রয়েছে। দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রীর গলায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তার দাবি, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের নামে বিরাট দুর্নীতি হয়েছে। এমনকি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বণিক সভা ফিকিকে ৩২৪ কোটি টাকারও বেশি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় পাইয়ে দিয়েছেন বলে চাঞ্চল্যকর দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি, শুনবো। প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখবেন নাকি? প্রাক্তন মুখ্যমন্ত্রীর সই দেখবেন নাকি? ৩২৪ কোটি। এ তো হিমশৈলের চূড়া মাত্র। জানতে চাইছেন কিছু প্রাক্তন মেয়র? বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সরকার করেছে প্রাক্তন অর্থমন্ত্রীর ফিকিকে সরাসরি ৩২৪.৭৩ কোটি টাকা আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। ইয়েস, আপনি না ফিকিকে ডাইরেক্ট টাকা দিয়েছেন। আপনি এটা করতে পারেন? আপনি পারেন দিতে? সহযোগিতা করুন, কাজ করতে দিন। আমরা এই রাজ্যকে দাঁড় করাতে চাই। স্বাভাবিকভাবেই মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরগরম বক্তব্যের প্রেক্ষাপটে নবগঠিত সরকারের যে লক্ষ্য স্পষ্ট হলো তা নিয়েই আমরা আলোচনায় আসব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। আমরা আসবো এবং এই প্রশ্নে আসবো যে বিধানসভায় আজকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গলায় শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, ফিকিকে টাকা দেওয়ার প্রসঙ্গ। তাহলে একের পর এক দুর্নীতির অভিযোগ যখন তৃণমূলের বিরুদ্ধে উঠছে, তখন কোথাও গিয়ে সরাসরি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কখনো শোনা যায়নি কার্যত এর আগে, কিন্তু এবার শোনা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গলায়। তাহলে কি এবার কোথাও গিয়ে আতশ কাচের নিচে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়? দাদা। একদম। অপরূপা, আজকে বিধানসভায় যে বাজেট অধিবেশন সকাল থেকেই উত্তপ্ত। প্রথমত আজকে দুপুরে বাজেট অধিবেশন যিনি সব থেকে আলোচ্য বস্তু বা আলোচনার বিষয় ছিল কুণাল ঘোষের বক্তব্য। কুণাল ঘোষ আজকে যখন বক্তব্য রাখতে উঠেছেন, রাজ্যপালের যে বাজেট নিয়ে যে ভাষণ দিয়েছিলেন তার উপরে বক্তব্য রাখতে গিয়ে কুণাল ঘোষ নানান রকম কথা বলতে শুরু, প্রায় 7টি বিষয়ে কিন্তু হস্তক্ষেপ করে স্পিকার রথীন্দ্রনাথ বসু তিনি পরিষ্কার বলেছেন যে এই বিষয়গুলো রেকর্ড করা হবে না, কার্যবিবরণী থেকে বাদ যাবে। অর্থাৎ কুণাল ঘোষ শুরু করেছিলেন নারদা সংক্রান্ত একটা বিষয় দিয়ে, তারপরে তিনি এই যে বিএসএফ কে দায়ী করে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করে এই অনুপ্রবেশ নিয়ে কথা বলতে যান, যেখানে বলা হয় যে না, এটাও বাদ দেওয়া যাবে। তো এইরকম নানান বিষয় নিয়ে, রেড রোড সংক্রান্ত যে নামাজ হয়নি, তো সেখানে কেন যোগা হলো, এটাও বাদ দিতে হলো। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত কুণাল ঘোষ ছিলেন আজকে প্রথমার্ধে আলোচনার বিষয়। আর দ্বিতীয়ার্ধে একদম শেষ যে দুজন বক্তা, একজন ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা, এবং আরেকজন হচ্ছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী। তো এইখানে অনেক বিষয় নিয়ে নানান প্রশ্ন বিরোধীরা করেছেন। প্রায় ৩-৬ ঘন্টা আলোচনা হয়েছে। 3 ঘন্টা বিরোধী যারা ছিলেন তাদের বিভিন্ন দলে তাদের জন্য যেরকম বরাদ্দ ছিল, তেমন 3 ঘন্টা কিন্তু সরকার পক্ষে যারা রয়েছেন তাদের জন্য বরাদ্দ ছিল। তো শেষ মুহূর্তে একদম শেষ বক্তা ছিলেন দুই
দলের অর্থাৎ বিরোধীদের দিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আহ, শাসক শিবিরে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বক্তব্যের শুরুতে তিনি বিরোধী দলনেতার কথার প্রেক্ষিতে বা বিরোধী যে সমস্ত বিধায়ক তাদের বক্তব্য রেখেছিলেন তার কথা বলতে গিয়ে প্রথম, আজকে জানি না অনেকগুলো দুর্নীতি সংক্রান্ত বিষয় তো উত্থাপন করার কথা ছিল, তো সেখানে যে প্রসঙ্গটা প্রথম উত্থাপন করেছেন সেটি হচ্ছে বিজিবিএস অর্থাৎ বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। এটা কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীনও বারবার কিন্তু এ নিয়ে প্রশ্ন উঠেছে যে এত ঘটা করে আহ, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়, কিন্তু সেই বাণিজ্য থেকে কতটা, এই সম্মেলন থেকে কতটা এই বাংলার মানুষ উপকৃত হয়েছে বা কি শিল্প এসছে, এটা বারে বারে প্রশ্ন উঠেছে। কিন্তু আজকে শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে যে কাগজ তিনি দেখালেন এবং সেখানে তিনি মুখ্যমন্ত্রী সই করা যা দেখিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে যে প্রাক্তন অর্থমন্ত্রীকে তিনি ফিকিকে 324.73 কোটি টাকা ডাইরেক্ট দেওয়ার জন্য বলেছেন। এইটা করা যায় না, কি করে তিনি করলেন? তাই এইটার একটা তদন্ত তো হবেই। সেই সঙ্গে আরো নানান বিষয়ে কথা বলতে গিয়ে তিনি লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে বিরোধীদের যে কথা ছিল, সেই লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে বিরোধীদের যে বিষয়, সেই বিষয়ে তিনি বেশ কিছু, বিশেষ করে মুর্শিদাবাদের আহ, কয়েকটি জেলার যে নাম, জেলায় কতগুলো ব্লকের নাম নিয়েছেন এবং যেখানে তিনি মানে ধরে ধরে দেখিয়েছেন যে কত পুরুষ বা কত ভুয়ো নাম, সে লক্ষ্মী ভান্ডার বলো বা মাইনরিটি স্কলারশিপ বলো বা এই যে এলপিজি উজালা, সেখানে তারপরে হচ্ছে ওল্ড এজ পেনশন, শিক্ষাশ্রী, এইরকম নানান জায়গাতে ভুরি 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 কি বলে ফেক নাম, ভুয়ো নাম ঢুকিয়ে টাকা তুলে নেওয়া হয়েছে। সেটা মানে কয়েক লক্ষ কোটি টাকা। এই টাকার মানে হিসেব যদি করা যায় তাহলে মানে আগামী দিনে কি হবে, এবং তিনি বলেছেন যে এতে কিন্তু কাউকে ছাড়া হবে না, একটা চুরিও কাউকে ছাড়া হবে না। সেই সঙ্গে তিনি যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এইবারের এই বিধানসভা যে অধিবেশন চলছে, এই অধিবেশনের শেষে পিএ কমিটি যদি অনুমোদন দেয় তাহলে কিন্তু একটি বিল আসতে চলেছে, যেই বিলে তিনি পরিষ্কার করে বলেছেন যে যারা যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত প্রমাণ হলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, এবং এই সম্পত্তি বাজেয়াপ্ত করতে গিয়ে তিনি বলেছেন ওই সম্পত্তি বাজেয়াপ্ত করে অকশন হবে, হরিশ চ্যাটার্জি স্ট্রিট এবং কালীঘাটে যতগুলো প্রাসাদ রয়েছে সেগুলোকে চিহ্নিত করা হবে এবং সেগুলোর কে সেখানে ফ্লাইওভারের নিচে যারা বসবাস করে, যে মানুষগুলো রাত কাটায়, তাদেরকে থাকার ব্যবস্থা করা হবে। অর্থাৎ এই কথা বলার মধ্য দিয়েই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় একটা তুললেন। শুধু এইটা নয়, শুধু বিজিবিএস এর কথা কেন বলবো, আরো অনেকগুলো বিষয় আগামী দিনে হয়তো এই অধিবেশনেই আমরা দেখতে পাবো। একের পর এক কত দুর্নীতি আগের সরকার করেছে, ওপর থেকে নিচ পর্যন্ত কত দুর্নীতি হয়েছে, সরকার কি সেটা জানতো না, কারা কারা জড়িত, এবং প্রত্যেকের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য যে বিল আসছে, যদি এই বিল পাস হয় তাহলে কিন্তু এখানকার যে সমস্ত নেতা যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তারা কিন্তু কেউ রেহাই পাবেন না, সেটা প্রাক্তন মুখ্যমন্ত্রী হোক বা অন্য কোনো নেতা হোক। এটা কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। দাদা, আরও একটা বিষয় উঠে আসছে যে যখন এই সরকার পরিবর্তন হয়েছে তারপরেই কিন্তু মহিলাদের প্রাধান্য, এমন সুর কিন্তু নতুন সরকারের গলায় কিন্তু শোনা গেছে। এবার অধিবেশনেও দেখা গেল যে যে সমস্ত বিচারহীন অত্যাচারিত হয়েছেন এমন নারীদের, মায়েদের চোখের জলের যে দাম, এবার কি সেই দাম দিতে চলেছেন এবারের সরকার, শুভেন্দু অধিকারীর সরকার? আর সে কারণেই কি অধিবেশনে শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায় অভয়া থেকে শুরু করে তামান্না থেকে শুরু করে বীরভূমের 6 বছর বয়সী এক শিশুর আর্তনাদের কথা? একদম। এবং পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে দুটো কমিশন তো করেছেন, তার মধ্যে একটা কমিশন হচ্ছে এই যে মহিলাদের উপর যত নির্যাতন হয়েছে এবং সেটা নিয়ে তো একটা কমিশন গঠিত হয়েছে। সেই সঙ্গে এই যে অভয়ার যে ফাইল, সেটা তো নতুন ভাবে ওপেন হয়েছে। আমরা দেখেছি যখনই এই কথাটা বলেছেন
সাথে সাথে কিন্তু অভয়ার মা তিনি কান্নায় ভেঙে বিধানসভায় তো আজকে পড়েছিলেন। বিধায়ক হিসেবে উপস্থিত ছিলেন এবং তিনি কান্নায় ভেঙে পড়েন। পাশে তার অন্যান্য বিজেপি বিধায়ককে যে সমস্ত মহিলারা ছিলেন তারা তাকে সান্ত্বনা দেন। খুব মানে ওটা একটা প্যাথেটিক সিন সত্যি, মানে আমরা যখন দেখছিলাম আমাদের নিজেদেরও চোখের জল চলে আসছিল যে আজকে সত্যি তো মানে যেভাবে মানে এই আরজিকর কাণ্ড ঘটেছে, এর মানে মানে এর যদি বিচার না পায়, কেন বিচার পাবে না? কেন এইরকম একটি ঘটনা যেখানে আমরা নিজেদের সুরক্ষিত মনে করি, অর্থাৎ একটা সরকারি জায়গা যেখানে সুরক্ষিত মনে করি, কোথায় মনে করি আমরা? সরকারি হাসপাতাল, থানা, হ্যাঁ, এইসব জায়গাগুলো তো আমরা সুরক্ষিত মনে করি। সেখানে যদি এইরকম একটা ঘটনা ঘটে যায় এবং তারপরে যেটা যে তার যে কেন ঘটনাটা ঘটলো তার কোনো রকম তদন্ত না করে সেটাকে যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা সরকারের তরফ থেকে করা হয়েছিল, এই নৃশংসতা কিছুতেই মেনে নেওয়া যায় না। তো এটা সরকারের একটা বড় প্রতিশ্রুতি ছিল যে অভয়া কাণ্ডেও আহ, যে ফাইল সেটা ওপেন করা হবে, অলরেডি ওপেন হয়েছে এবং আবার নতুনভাবে তদন্ত শুরু হয়েছে। আমরা সারা বঙ্গবাসী তো বটেই, সারা পৃথিবীর মানুষ কিন্তু আজকে চেয়েছিল যে এই ঘটনা কেন ঘটেছে, তার প্রকৃত কারণটা কি। হুম। যা যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যদি সত্যি সেসব কারণগুলো না উঠে আসে তাহলে কিন্তু এটা গণতন্ত্রের পক্ষে একটা মহা বিপদ। তো সেই জায়গাটা থেকে আজকে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, শুধু অভয়াকাণ্ড তো বটেই, সেই সঙ্গে অন্যান্য যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল যেগুলোকে কখনো প্রাক্তন মুখ্যমন্ত্রী ছোট ঘটনা, কখনো বলেছিলেন যে তার সাথে ভালোবাসা ছিল, প্রেম ছিল, নানান রকম কথা তিনি বলেছেন, হ্যাঁ, সব কামদুনি থেকে থেকে বড় শুরু কথা, করে হ্যাঁ হ্যাঁ, তিনি কার্যত মূল্য নির্ধারণ করে দিয়েছিলেন। একদম একদম বিভিন্ন জায়গায় তিনি এই মানে কিছু ঘটনা ঘটলেই টাকা নিয়ে পৌঁছে যেত, হ্যাঁ, বা টাকা দিয়ে ঘটনাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু এইবারে কিন্তু সমস্ত ফাইলই করেছে। সেই জন্য তিনি তামান্না মায়ের কথাও বলেছেন যে তামান্না যে মেয়েটি, ছোট্ট মেয়েটি যে উঠোনে খেলা করছিল আর তৃণমূল উপনির্বাচনে সেখানে জয় হওয়ার পরেই বোমাবাজি, সেই উল্লাসের বলি হলো সেই ছোট্ট তামান্না। মানে এইসব ঘটনা ঘটলে আমাদের তো সেই সময়টা যা অবস্থা যে প্রত্যেকের কাছেই একটা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল, কিন্তু সরকার ছিল উদাসীন। তো সেই উদাসীন সরকার নানান ভঙ্গি তম্বি নানান রকম কিছু করেছে, আজকে সেই সরকার চলে গেছে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দায়বদ্ধ জনগণের কাছে, তিনি বারবার বলছেন আমি দায়বদ্ধ, মানুষ আমাদের নির্বাচিত করেছে, অতএব যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবেই। বাংলার মানুষ সেই অন্যায় যারা করেছে তাদের দেখতে চায়, আমরাও চাই সেই মানুষগুলো শাস্তি পাক, অপরূপা। একদম দাদা। আর আরেকটি বিষয় আসবো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণভাবে চর্চিত একটি বিষয়, যে রাস্তার নাম, বিভিন্ন স্থানের নাম, বিভিন্ন পার্কের নাম পরিবর্তিত হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আজকে অধিবেশনে যখন বিরোধী দলনেতার গলায় এই সুর চড়েছিল, তার পরক্ষণেই কিন্তু দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সেই বিষয়টাকে সমর্থন দিয়েই বললেন যে হ্যাঁ, অবশ্যই মূল্যায়ন প্রয়োজন এবং মূল্যায়নের জন্য একটি কমিটি ঘোষণা করেছেন তিনি, যার নেতৃত্বে রয়েছেন স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ। কিন্তু এখানেই প্রশ্ন, যে এই যে কমিটি ঘোষণা করা হলো, সেখানে অন্য কোনো মানুষের নেতৃত্ব না দিয়ে কেন প্রদীপ্তানন্দজি মহারাজের ওপরেই এই গুরু দায়িত্ব দিলেন তিনি? এর পিছনের কারণটা কি? আহ এটা আরেকটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে সম্প্রতি যে একটা আহ, আহ, বিতর্ক তৈরি হয়েছে যে এই যে পার্ক সার্কাস অঞ্চলে সুরাবর্তী নাম একটা রাস্তা ছিল এবং ইতিহাস তো ইতিহাসের মতন থাকবে ইতিহাসে, তো সেই রাস্তার নাম বদল করা হয়েছে। তো সেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রী সেই রাস্তার নাম বদলের ফলে সেটাকে বোধহয় সমর্থন করেছিলেন এবং সেটা নিয়ে বিরোধী দলনেতা নানান রকম ইতিহাস তিনি নিয়ে এসেছিলেন। সেই সঙ্গে শুধু তাই নয়, অর্থাৎ বিধানসভা ভবন যেখানে অবস্থিত, সেই বিধানসভা ভবনে তিনি যে তার যে প্রস্তর স্থাপন করা এবং সেটাকে যখন বিধানসভা ভবন উন্মোচন হয় প্রথম, তার মূলে যিনি ছিলেন তাকে নিয়ে এরকম নানান রকম ইতিহাস তিনি বিধানসভায় শোনাচ্ছিলেন। তার প্রত্যুত্তরে যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন, এটা কিন্তু ফেলার মতো নয়। তিনি বলেছেন যে যা হয়ে গেছে হয়ে গেছে, ইতিহাস আমরাও কম জানি না, ইতিহাসকে আমরা মনে রেখেই সবকিছু করব, কিন্তু এই যে
এপিজে আব্দুল কালাম, এরকম জাতীয় যে সমস্ত মানুষ রয়েছেন রাষ্ট্রবাদী যারা, তাদের নামে নামকরণ হোক, অসুবিধে নেই, কিন্তু মোঘল, পাঠান, এদের সকলের নাম বাদ যাবে। আমরা যদি একটু দিল্লিতে দেখি, দিল্লিতেও কিন্তু অনেক এলাকা ছিল এই মোগল পাঠানদের নামে, সেই সমস্ত রাস্তার নাম কিন্তু বদল হয়ে গেছে। সত্যিই তো, এটা তো ঘটনা যে, হ্যাঁ ইতিহাস তো, ইতিহাসের পাতায় ইতিহাস পড়বো, কিন্তু কেন এই প্রজন্মের ছেলেরা একটা ওই মোগল সাম্রাজ্যের কোনো রাজার নামে একটা রাস্তা থাকবে কলকাতায় বা দিল্লিতে থাকবে, সে পড়বে? তারা তো আমাদের দেশকে লুটে পুটে নিয়েছে, ধ্বংস করেছে তারা, আমাদের দেশের সম্পদ তারা নিয়ে চলে গেছে দিনের পর দিন। তাহলে কেন তাদের নাম থাকবে? যারা আমাদের দেশের জন্য আত্মবলিদান দিয়েছে, যারা আমাদের দেশের জন্য, এই রাষ্ট্রের জন্য যারা অনেক কিছু করেছে, যে রাষ্ট্রের জন্য তারা তাদের নিজেদের জীবনকে বাজি রেখেছে, তাদের নামে হোক না, অসুবিধাটা কোথায়? যারা এই বাংলার সংস্কৃতিকে, এই বাংলার কৃষ্টি সংস্কৃতি কে উচ্চ স্থানে নিয়ে গেছে, সারা পৃথিবীর মুখ উজ্জ্বল করেছে, সেই মানুষগুলোকে নিয়ে আসা হোক না, অসুবিধার কি আছে? এতদিন তো পুরনো এই যে মোগল পাঠানদের নাম গেছিল, তাতে কার অসুবিধে? সেই জন্য এই যে একটাই প্রশ্ন, যে পদ্মশ্রী প্রদীপ্ত নারায়ণ মহারাজকে কেন করা হলো? হ্যাঁ, প্রদীপ্ত নারায়ণ মহারাজ তিনি একজন কি বলে গেরুয়াধারী, হ্যাঁ, তাকে কেন করা হলো? অবশ্যই করা হবে। এই ভারত হিন্দুদের দেশ, তাই হিন্দুত্বকে প্রাধান্য দেওয়া হবে। এবং এখন থেকে এই ভারতবর্ষের যে সমস্ত মনীষী, যে সমস্ত মানুষ যারা এই কি বলে দেশের জন্য প্রাণ দিয়েছেন, দেশের জন্য তারা কাজ করেছেন, তাদেরকেই কিন্তু প্রাধান্য দেওয়া হবে এবং তাদের নামই বিভিন্ন রাস্তা হবে। সেই জন্য প্রদীপ্ত নারায়ণ মহারাজকে নেতৃত্বে একটি কমিটি তৈরি হবে, যে কমিটি এই বিভিন্ন নামের প্রস্তাব দেবে এবং যে নামগুলো রয়েছে সে নাম আদৌ রাখার প্রয়োজন আছে কিনা সেটাও তারা খতিয়ে দেখবেন। এটা একদম সঠিক সিদ্ধান্ত, আমি মনে করি এটা একদম সঠিক সিদ্ধান্ত এবং এইটা হওয়াই উচিত। কারণ আমাদের দেশের জন্য যারা প্রাণ দিচ্ছেন, এই যে আবুল কালাম আজাদ, বিজ্ঞানী, একজন পরমাণু বিজ্ঞানী, আমাদের দেশের পরমাণু অবদান নিয়ে তিনি যে গবেষণা করেছেন, সত্যি তো, তার নামে রাস্তা রাখা হোক। এরকম বহু মানুষ আছে যাদের নাম ইতিহাসের পাতায় বিস্মৃতই রয়ে গেছে, তো সেই মানুষগুলোকে কেন আনা হবে না? আজকে যদি আমরা বলি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এই বাংলায় এই যে পশ্চিমবঙ্গ দিবস, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এতদিন এই যে তার জন্মদিনে ছুটি ঘোষণা করা হয়েছে, কেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এতদিন বিস্তৃতির আড়ালে ছিল? কেন তাকে তুলে আনা হয়নি? তার, তিনি যে জীবন দিয়েছেন এটার জন্য, তো তার কি কোনো দাম নেই? তাহলে কেন এটা ইতিহাসে ছিল না? কেন ওই মোগল পাঠানদের নাম থাকবে? এটাই হচ্ছে এই সরকারের লক্ষ্য, এটাই কেন্দ্রীয় সরকারের লক্ষ্য। তাই যে কমিটি তৈরি করা হয়েছে, এই কমিটির নেতৃত্বে কিন্তু যে সমস্ত রাস্তা বা অন্যান্য নামগুলো ছিল, সেই নামগুলো এবার নতুন ভাবে ভেবে দেখা হবে। এটা সঠিক সিদ্ধান্ত। একেবারে অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আমরা কথা বলছিলাম এডিটর ইন চিফ বিপ্লব দাসের সাথে এবং তিনি কার্যত তিনটি বিষয় নিয়ে, যদিও আজকের অধিবেশনে বিষয় নিয়ে যদি আলোচনা করতে যাওয়া হয় তাহলে এই আলোচনা অত্যন্ত দীর্ঘায়িত হবে, কারণ বহু বিষয় নিয়ে আলোচনা রয়েছে। কিন্তু আজকে আমরা যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করলাম তাতে কোথাও গিয়ে এই যে দুর্নীতি, একের পর এক দুর্নীতি তৃণমূল সরকারের, সেই দুর্নীতির একের পর এক ফাইল খুলছে, কিন্তু এবার এই ফাইল, এই দুর্নীতির থেকে কিন্তু বাদ যাবেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেটাই হয়তো স্পষ্ট হলো আজকে অধিবেশনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায়। পাশাপাশি দোষীরা শাস্তি পাবে, যারা এতদিন ধর্ষণ কাণ্ডের সাথে জড়িত এবং ভেবেছে যে সরকার কোথাও গিয়ে কার্যত চুপ, কোথাও গিয়ে কার্যত শুধুমাত্র টাকা তুলে দিয়ে নিজের কাজ শেষ করে ফেলেছে, সেই জায়গাটা বড় একটা আঘাত করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কথায়, তার কণ্ঠে কিন্তু যথেষ্ট গর্জন ছিল সেই সমস্ত মানুষদের প্রতি যারা এই ধরনের দুষ্কৃতি তাণ্ডব করেছেন এতদিন, বা আগামীতেও তাদের সতর্ক হওয়া উচিত, এটা হয়তো কোথাও গিয়ে তিনি বুঝিয়ে দিলেন। পাশাপাশি নারীদের বিষয়ে যে এই সরকার সচেতন সে বিষয়েও কিন্তু তিনি বুঝিয়েছেন। এবং রাস্তার নাম পরিবর্তন ইস্যু নিয়ে যেটা বহুল চর্চিত, সেই ইস্যু নিয়ে কিন্তু তিনি ইতিহাসকে টেনে এনেছেন। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ যদি কথা বলা হয় তাহলে সেক্ষেত্রে যাদের অবদান রয়েছে তারাই যোগ্য, তাদের নামে বিভিন্ন জায়গার নামকরণ হবে, এমনটাই কিন্তু তার গলায় শোনা গিয়েছে। এবং সেই দায়িত্ব মূল্যায়নের জন্য তিনি কিন্তু একটি কমিটি ঘোষণা করেছেন, যার নেতৃত্ব দেবেন প্রদীপ্তানন্দজি মহারাজ।